কি ঠান্ডা! ওরে বাবা রে বাবা! এই শীতে বারান্দায় বসে রান্না করা ছোটখাটো ব্যাপার নাকি? কোন পাগলে এরকম শীতকালে খোলাভাবে রান্না করে আমি জানি না। প্রিয়া তার শ্বশুরবাড়ির বারান্দায় বসে গরম গরম বাসন্তী পোলাও এবং মাটন কষা রান্না করে। দুপুরবেলা সবাই মিলে একসাথে খেতে বসে। প্রিয়া সবাইকে খাবার পরিবেশন করে, কিন্তু খাবার খাওয়ার সময়, এ কি বৌমা, এই শীতের মধ্যে পোলাও আর মাংস এরকম জল জল মনে হচ্ছে কেন? তুমি কি আমাদের বাসি খাবার খেতে দিচ্ছ? তুমি জানো না শীতের দিনে আমরা ঠান্ডা খাবার খেতে পারি না? ইস, খাবারগুলো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আমাদের মুখ একেবারে জমে যাচ্ছে। আমি আপনাদের বাসি খাবার কেন খাওয়াবো? আমি এখনই ওভেন থেকে খাবারগুলো গরম গরম নামালাম। আমি বাইরে খোলা অবস্থায় রান্না বান্না করছি, তাই হয়তো খাবারে কুয়াশা পড়তে পারে, সেই কারণে জল হয়ে গেছে। এই রান্না যদি আমি রান্নাঘরে করতাম তাহলে খাবারগুলো তাড়াতাড়ি ঠান্ডা হতো না। ঠিক আছে ঠিক আছে, এখন অজুহাত দিতে হবে না। তুমি তো নিজেই কিছুদিন আগে বলছিলে যে আমাদের পুরানো রান্নাঘর স্যাঁতস্যাঁতে, শীতকালে এরকম রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা যায় না। তোমার সব বান্ধবীদের খোলামেলা ওপেন কিচেন, তুমিও তো খোলামেলা ভাবে রান্না করতে চাইছিলে, তাই এখন আমি আমাদের খোলামেলা ব্যালকনিতে তোমার রান্নাঘর বানিয়ে দিয়েছি। তাতেও তোমার অসুবিধা হচ্ছে? আমার বান্ধবীর খোলামেলা রান্নাঘর মানে আমি মডিউলার ওপেন কিচেনের কথা বলেছিলাম, কিন্তু আপনারা মডিউলার কিচেন তৈরি না করে আমাকে এই শীতের মধ্যে বারান্দায় বসিয়ে রান্না করাচ্ছেন। ওইসব মডিউলার কিচেন ভালো না। তাছাড়া ঘরের মধ্যে খোলামেলা রান্নাঘর থাকলে আমার ঘরের ডিজাইন, দেওয়ালের রং সব নষ্ট হয়ে যাবে। তার থেকে তুমি ব্যালকনিতে বসেই রান্না করো। শাশুড়ি মা এই কথা বললে প্রিয়ার কিছু বলার থাকে না। আমি কেন যে খোলামেলা রান্নাঘরের কথা বলেছিলাম কি জানি। আমার শাশুড়ি মা সেই সুযোগে আমাকে রান্নাঘর থেকে বার করে দিয়েছে, বার করে একেবারে প্রকৃতির মধ্যে বসিয়ে দিয়েছে। আমি শীতের মধ্যে জমে বরফ হয়ে মরে না যাই। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সকালবেলা অত্যাধিক পরিমাণে শীত পড়ে, তার সাথে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়। এরকম শীতে বৌমার ঘুম ভাঙে না, কিন্তু পিঙ্কি দেবী বৌমার উপর জ্বালাতন করতে শুরু করে। কি হলো বৌমা, 7টা বেজে গেছে আর তুমি এখনো ঘুমাচ্ছ? আমার আর তোমার শ্বশুর মশাইয়ের চিয়া সিড মিশানো গরম জল কে দেবে? ঘুম থেকে উঠে আমাদের গরম জল নিয়ে এসো। ঠান্ডার মধ্যে সকালবেলা গরম জল না খেলে পেট পরিষ্কার হতে চায় না। গতকাল রাত্রিবেলা ব্যালকনিতে রান্না করে আমার হাত পা জমে গিয়েছিল, তাই অনেক রাত পর্যন্ত ঘুম আসছিল না। আমি সকালে সেই জন্যই তো উঠতে পারলাম না। আপনি একটু ব্যালকনিতে গিয়ে নিজেদের জন্য জল গরম করে নিন। না না, বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে গেলে আমার কানে ঠান্ডা লেগে যাবে। এই বয়সে ঠান্ডা লাগলে খুব সহজে যেতে চায় না, তাই তুমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাঘরে যাও। শাশুড়ি মা এই কথা বললে প্রিয়ার কিছু করার থাকে না। সে কোনো মতে ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে ব্যালকনিতে যায়। ব্যালকনিতে গিয়ে সে গরম জল করা শুরু করে, কিন্তু এমন সময় হঠাৎই ঠান্ডা হাওয়ায় বারবার ওভেনের আগুন নিভে যায়। প্রিয়া কোনো মতে জল গরম করে তার মধ্যে চিয়া সিড মেশায়। সেই সাথে বেলা 10টা বাজতে না বাজতেই তাকে আবার ব্রেকফাস্ট বানাতে হয়। আজকে আবার সবাই কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম খাওয়ার আবদার করে। এভাবেই সকালের খাবার রান্না করতে না করতেই আবার দুপুরে সবার জন্য গরম গরম খিচুড়ি, বাঁধাকপির তরকারি রান্না করা হয়। সেদিন সন্ধ্যাবেলা, আজকে আমি ঠান্ডার মধ্যে আর ব্যালকনিতে গিয়ে রাত্রিবেলা রান্না করব না, এখন গিয়ে ব্যালকনির আলোটা ভেঙে দিয়ে আসি, যাতে আমাকে কেউ আর ব্যালকনিতে গিয়ে রান্না করতে না বলতে পারি। এই বলে প্রিয়া লুকিয়ে লুকিয়ে ব্যালকনির টিউবলাইট ভেঙে দিয়ে চলে আসে। তাকে যখন রাত্রিবেলা সবাই মিলে গরম গরম রুটি এবং চিকেন কষা রান্না করতে বলে, তখন, মা, আমি রান্না করব কি করে? ব্যালকনিতে আলো জ্বলছে না। আমার মনে হয় হাওয়ার তীব্রতার জন্য আলো ভেঙে গেছে। আজকে রাত্রিবেলা আর কোনো রান্না বান্না করার দরকার নেই, বাইরে থেকে পিৎজা, নুডলস অর্ডার করিয়ে খেয়ে নেব। না না, বাইরে থেকে খাবার অর্ডার করাতে হবে কেন? আজকে আমার পাড়ার সব মহিলারা আমাদের বাড়িতে রাতে ডিনার করতে আসবে, তাই আমরা ঠিক করেছি ছাদে আগুন জ্বালিয়ে গোল করে বসে গল্প করব। তোমার আর কৃত্রিম আলোর প্রয়োজনীয়তা হবে না। তুমি ছাদে বসে আরাম করে রান্না করতে পারবে, আর আমরাও গল্প করে একসাথে বসে খাওয়া দাওয়া করব। তুমি রান্না বান্নার সরঞ্জাম নিয়ে ছাদে চলো।
এই বলে পিঙ্কি দেবী তার পরিবারকে নিয়ে ছাদে চলে যায়। প্রিয়া এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে একে একে রান্নাবান্না সব জিনিসপত্র নিয়ে খোলা ছাদে চলে যায়। একদিকে তার শ্বশুরবাড়ির পরিবার এবং পাড়ার মহিলারা বসে আগুন জ্বালিয়ে গল্প করে, অন্যদিকে প্রিয়াও খোলা আকাশের নিচে বসে রান্নাবান্না করে। কিন্তু তবুও তার যেন শীত কাটতে চায় না, কারণ সত্যিই ছাদে ভীষণ পরিমাণে ঠান্ডার দাপট পড়ে। ওরে বাবারে, আমি ঠিক করে হাঁড়ি কড়াই কিছুই ধরতে পারছি না, কারণ আমার ঠান্ডায় হাত কাঁপছে। হে ঈশ্বর, আমি যে কি পাপ করেছিলাম কি জানি, যে আমাকে এরকম ঠান্ডার মধ্যে কষ্ট পেতে হচ্ছে, তার উপর আবার সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানো। কেউ আমাকে একটুও হেল্প করছে না। বৌমা, গ্যাস পোড়াচ্ছ কেন? রান্না বান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে দাও। শীতের মধ্যে অনেক রাত হয়ে গেছে, আমরা নিচে গিয়ে ডাইনিং টেবিলে অপেক্ষা করছি। তুমি একে একে খাবার দাবার নিয়ে নিচে নেমে এসো। এই বলে পিঙ্কি দেবী তার পরিবার এবং বান্ধবীদের নিয়ে নিচে নেমে যায়। প্রিয়া একে একে খাবারগুলো নিয়ে ছাদ থেকে নেমে পড়ে, কিন্তু তাকে বারবার খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য ছাদে ওঠানামা করতে হয়। কিছুক্ষণের মধ্যেই সে সবাইকে ভালো ভালো খাবার পরিবেশন করে। সবার খাওয়া হয়ে যাওয়ার পর সে ডাইনিং টেবিল পরিষ্কার করে, কিন্তু পিঙ্কি দেবীর একটুও মায়া নেই। খাওয়া দাওয়া হয়ে গেলে সে হাত ধুয়ে ঘরে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কাটে। কখনো ব্যালকনিতে রান্না, আবার কখনো ছাদে রান্না। এভাবেই প্রিয়া কোনো মতে নিজেকে মানিয়ে নেয়। একদিন, মা, বলছিলাম কি রান্নাঘরে হিটার বসিয়ে দিলে কেমন হয়? তোমার তো মডিউলার কিচেন তৈরি করার ইচ্ছা নেই, ঠিক আছে, কিন্তু প্রিয়ার এইভাবে খোলামেলাভাবে রান্না করতে তো কষ্ট হচ্ছে। এই শীতের মধ্যে আমরা কম্বল থেকে বেরোতে পারছি না, আরও সারাদিন ঠান্ডা হয়ে রান্না বান্না করে। তার থেকে বরং আমরা যদি রান্নাঘরে হিটার বসিয়ে দিই, তাহলে ও রান্না করতে অন্তত একটু আরাম হবে। না, কোনো দরকার নেই। আমাদের রান্নাঘর অনেক বড়, তাই ওখানে প্রায় 2-3টে হিটার একসাথে বসাতে হবে। কিন্তু অতগুলো হিটার বসালে ইলেকট্রিক বিল অনেক টাকা খরচা হয়ে যাবে। তুই তো ইলেকট্রিক বিল দিস না, তোর বাবার পেনশন থেকেই দেওয়া হয়। তাই নিজের বউয়ের সুবিধার জন্য হিটার বসানোর কথা বলিস না, বুঝলি? পিঙ্কি দেবী এভাবেই তার ছেলেকে বকা দিয়ে থামিয়ে দেয়। মা, আমার মাসির ছেলের বিয়ে, তাই আমি কিছুদিনের জন্য ভাবছি বাপের বাড়িতে যাব। হ্যাঁ, সে আমি জানি, তোমার মা আমাকে ফোন করে বলেছে, কিন্তু বিয়ে তো 5 দিন দেরি আছে। তুমি এখন থেকে গিয়ে কি করবে? এখন যাওয়ার দরকার নেই, বিয়ের আগের দিন যাবে। না মা, মাসি আমাকে আজকে থেকেই যেতে বলেছে, কারণ মাসির তো কোনো মেয়ে নেই, তাই বিয়ের অনেক কাজ আমাকেই করতে হবে। আমি আজকেই চলে যাব। এই বলে প্রিয়া নিজের ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে নেয়, কিন্তু সে জানে না তার শাশুড়িমা অনেক চালাক। বৌমা বাপের বাড়িতে যাবে শুনে শাশুড়িমা তখনই বাজারে চলে যায়। সে প্রায় 5 দিনের বাজার একসাথে করে নিয়ে আসে। এই নাও বৌমা, আমি পালং শাক, গাজর, মূলো, বিনস, ক্যাপসিকাম, মাছ, মাংস, ডিম অনেক কিছু এনেছি। তুমি আমাদের 5 দিনের জন্য 3 বেলার রান্নাবান্না একসাথে করে রেখে যাও, কারণ তুমি বাপের বাড়িতে চলে গেলে রান্নাবান্না কে করবে? শাশুড়ি মা এই কথা বললে প্রিয়া একেবারে অবাক হয়ে যায়। আসলে প্রিয়া ইচ্ছা করেই আগে আগে বাপের বাড়িতে চলে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তার শাশুড়ি মা যে এরকম করবে সে ভাবতেই পারে না। 5 দিনের রান্না, তাও আবার 3 বেলার একসাথে রান্নাবান্না করতে অনেক তো সময় লেগে যাবে। হ্যাঁ, তা তো লাগবেই, কিন্তু তোমাকে তো রান্না করতেই হবে, কারণ এমনিতেই রান্নাঘরে অনেক দিন রান্নাবান্না হয় না, তাই রান্নাঘরের অবস্থাও খুব খারাপ। এই ঠান্ডার মধ্যে আমি বাইরে খোলামেলা অবস্থায় রান্না করতে পারবো না, সেই কারণে তুমি সবার জন্য সব রকমের রান্নাবান্না করে রেখে যাও। প্রিয়া এই কথা শুনে ব্যালকনিতে চলে যায়, কিন্তু সে বিভিন্ন রকমের শাকসবজি, মাছ, মাংস, ডিম একসাথে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে একে একে ডিমের কষা, কাতলা মাছের কালিয়া, পাবদা মাছের ঝোল, মাটন কষা, চিকেন কষা, ভাত, রুটি, লুচি, পরোটা ইত্যাদি রান্না করে। এভাবেই দেখতে দেখতে সকাল থেকে রাত হয়ে আসে। রাহুল যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন, কি ব্যাপার তোমরা? ওদিকে তোমার মা বাবা আমাদেরকে ফোন করছে, তুমি এখনো বাড়ি যাওনি? না, কি করে যাব? তোমার মা বলেছে 5 দিনের 3 বেলার রান্না একসাথে করে রেখে যেতে। তোমার মা শুধু মাইক্রোওভেনে খাবার গরম করবে আর খাবে। আজকে আমার মনে হয় না আর যাওয়া হবে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যাব। কিন্তু খোলা জায়গায় বসে এত রান্নাবান্না একসাথে করার পর প্রিয়ার খুব শরীর খারাপ করে।
তার চোখে ঠান্ডা লেগে চোখ লাল হয়ে যায়, গায়ে জ্বর আসে, সর্দি কাশি হয়। এই অবস্থায় পরের দিন প্রিয়া যখন বাপের বাড়িতে যাবে তখন সকালবেলা যাওয়ার আগে আমাদের জন্য গরম গরম চা করে দিয়ে যাও, তোমার হাতে চা না খেলে সকালটা ঠিক ভালো লাগে না। এই কথা শুনে প্রিয়া এবার খুবই রেগে যায়, কিন্তু তাতে তার শাশুড়ি মায়ের কিছুই যায় আসে না। প্রিয়া সবার জন্য গরম গরম চা করে দিয়ে তারপরেই বাপের বাড়িতে যায়। বাপের বাড়িতে গিয়ে প্রিয়া তার মাকে সব ঘটনা জানায়। তোর শাশুড়ি মা তো ভয়ঙ্কর বদমাইশ, ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই এখন আমার কাছে এসেছিস তো তুই আরাম কর, বিয়ে বাড়ি শেষ হয়ে যাওয়ার পর আমরা কোনো একটা ব্যবস্থা করব। কিছুদিনের জন্য প্রিয়া যেন নিঃশ্বাস নিয়ে বাঁচে। সে তার বাপের বাড়ির লোকেদের সাথে বিয়ে বাড়িতে অনেক আনন্দ করে, কিন্তু সে যখন শ্বশুর বাড়িতে ফিরে যায় তখন সে একা ফিরে যায় না, তার সাথে তার মা পার্বতী দেবীও থাকে। 5 দিন বলে 10 দিন পর আসলে, তোমাকে দিয়ে মাত্র 5 দিনের রান্না বান্না করিয়েছিলাম, বাকি 5 দিনের খাবার আমাকে হোটেল থেকে কিনে খেতে হয়েছে। ও বাবা, আবার একা আসনি দেখছি, মাকে আঁচলে করে বেঁধে নিয়ে এসেছো। কি করব বলুন, আমার মেয়ের কপালে যদি এরকম দজ্জাল শাশুড়ি জোটে তাহলে মাকে তো আসতেই হবে। আপনিও দেখছি কম নয়, আমার মেয়ে শুধুমাত্র মডিউলার কিচেন করে দিতে বলেছিল বলে আপনি ওকে এই শীতের মধ্যে খোলামেলা জায়গায় বসে রান্না করার জন্য বাধ্য করে দিয়েছেন। খুব ভালো, এদিকে শীতে আমার মেয়ের শরীরের অবস্থা যে খারাপ হয়ে যাচ্ছে সেটা কে দেখবে শুনি? আপনার বরের পেনশনের টাকায় সংসারে বাজার করা হয়, ইলেকট্রিকের বিল দেওয়া হয়, ঠিক আছে, তাই বলে আপনার এত অহংকার? পার্বতী দেবী এই কথা বললে পিঙ্কি দেবী খুবই ঘাবড়িয়ে যায়, কারণ তার কপালে এখন দুঃখ নাচতে শুরু করে। পার্বতী দেবী মোটেই তার মেয়েকে আর খোলা জায়গায় বসে রান্না করতে দেয় না। যখনই তার মেয়ে জামাইয়ের খিদে পায় তখনই পার্বতী দেবী নিজের টাকা দিয়ে অনলাইন থেকে খাবার অর্ডার করে দেয়, যা দেখে পিঙ্কি দেবী বলে, কি ব্যাপার, তুমি মাকে নিয়ে এসেছো বলে আলাদা করে সংসার পাতবে নাকি? একা একা 3 জনে বসে খাবার খাচ্ছ যে? আর রাহুল, তুই জানিস না আমার এখনো খাওয়া হয়নি? কেন মা, তোমাদের যদি খিদে পাই তাহলে একসাথে বসে খাবার খাও, কে বারণ করেছে? কিন্তু আমার বউ কিন্তু আর শীতের মধ্যে খোলা ব্যালকনি বা ছাদে বসে রান্না করতে পারবে না। সবাই মিলে এই কথা বললে পিঙ্কি দেবীর আর কিছু করার থাকে না, কারণ সে বুঝতে পারে এবার যদি সে বাড়াবাড়ি করে তাহলে সংসার হাতছাড়া হয়ে যেতে পারে। তাই সে বৌমাকে জ্বালাতন করা ছেড়ে দেয়। এমনকি পার্বতী দেবী তার মেয়ের আবদার মতো মডিউলার কিচেন বানিয়ে সেখানে হিটার বসিয়ে দেয়, যার ফলে প্রিয়াকে আর ব্যালকনিতে কিংবা ছাদে রান্নাবান্না করতে হয় না। পিয়ালি তার বাবা মায়ের সঙ্গে বাস করত। পিয়ালি পড়াশোনায় খুবই ভালো ছিল। তার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করার, তাই তার বাবা মা তার ইচ্ছা পূরণের জন্য তাকে বিদেশে পাঠিয়েছিল। বিদেশে গিয়ে পিয়ালি খুবই খুশি হয়। বিদেশিদের চালচলন, আচার ব্যবহার, তাদের লাইফস্টাইল, রীতিনীতি, সংস্কার পিয়ালির খুবই ভালো লাগে। আমেরিকাতে সবকিছু আলাদা, আমাদের দেশের থেকে আমেরিকা অনেক ভালো। এখানকার মানুষজন কত স্মার্ট, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, কোনো কুসংস্কার নেই, কোনো বাধা নিষেধ নেই। মেয়েরা নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে জীবন কাটাচ্ছে। আর আমাদের দেশে মেয়েদের জন্য কত বাধা নিষেধ। আমি যদি সারা জীবন বিদেশে থাকতে পারতাম কত ভালো হতো। পিয়ালি খুবই আনন্দে এবং হাসি খুশি বিদেশে জীবন কাটাতে থাকে। সে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতে এভাবেই 5 বছর কেটে যায়। বিদেশিদের সঙ্গে থাকতে থাকতে পিয়ালি অনেকটাই বিদেশিদের মতো হয়ে উঠেছিল। সে বিদেশিদের মতো ছোট পোশাক পরা থেকে শুরু করে তাদের লাইফস্টাইল ফলো করতে শুরু করে। পিয়ালির পড়াশোনা শেষ হয়ে গেলে সে আমেরিকাতে চাকরির জন্য অনেক জায়গাতেই ইন্টারভিউ দিতে থাকে। ওদিকে পিয়ালির বাবা মা প্রত্যেকদিন পিয়ালিকে ফোন করতো দেশে ফিরে আসার জন্য। কিরে মা, তুই কবে ফিরে আসবি? 5 বছর হয়ে গেল, তোর পড়াশোনা শেষ হয়ে গেছে, এবার তো তুই ফিরে আয়। আর কতদিন ওখানে থাকবি? মা, আমার ইচ্ছা আছে আমি এখানেই চাকরি বাকরি করতে চাই। আমি চাকরির জন্য চেষ্টা করছি। আমার আমেরিকাতেই খুব ভালো লেগে গেছে। আমি আর দেশে ফিরতে চাই না মা। কি, তুই এই কথাগুলো বলতে পারলি? তোর বাবা আর আমি কত কষ্ট করে তোকে বিদেশে পাঠালাম, রাত দিন পরিশ্রম করে তোকে এত দূর পড়াশোনা করালাম, আর তুই আমাদেরকে পর করে দিলি? বাবা মায়ের কথা একবারও চিন্তা করলি না? নিজের কথাই শুধু ভাবছিস।
তুই বাড়ি আয় মা, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? দাও দাও ফোনটা আমাকে দাও। পিয়ালি মা, আমার একটা কথা শোন মা। তুই বলেছিলি তুই বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাস। তোর ইচ্ছা তো আমরা পূরণ করলাম, এবার আমাদেরও তো কিছু ইচ্ছা আছে, এগুলো পূরণ করার দায়িত্ব তোকে তো নিতেই হবে। ওখানে একা একা তুই কিভাবেই বা থাকবি? আর তুই ছাড়া আমাদের তো কোনো সন্তানও নেই। তুই এরকম করিস না মা, বাড়ি ফিরে আয়। এরকম ভাবে পিয়ালির বাবা মা পিয়ালিকে দেশে ফিরে আসার জন্য জোর করতে থাকে। পিয়ালি বাধ্য হয়ে দেশে ফিরে আসে। অনেকদিন পর পিয়ালিকে দেখতে পেয়ে তার বাবা মা দুজনেই খুবই খুশি হয়। কতদিন পর আমরা আমাদের মেয়েটাকে কাছে পেলাম। এই দেখ তো মা, এই ছেলেটাকে তোর পছন্দ কিনা? খুব ভালো ছেলে, ছেলেটা ইঞ্জিনিয়ার, ভালো চাকরিও করে। আমরা তোর জন্য এই ছেলেটাকে দেখেছি, তোর পছন্দ হলে তবেই আমরা কথা এগিয়ে নিয়ে যাব। আমরা জানি তুই আমাদের পছন্দকে অস্বীকার করতে পারবি না, কিন্তু তবুও তোর মতামত ছাড়া আমরা কিছুই করতে পারছি না যে। পিয়ালি তার বাবা মায়ের কথা শুনে খুবই রেগে যায়। ও বুঝলাম, তোমরা আমাকে আমেরিকা থেকে দেশে বারবার আসার জন্য বলছিলে শুধুমাত্র এই কারণে তোমরা আমার বিয়ে ঠিক করে ফেলেছো। আমার বিয়ে দেওয়ার জন্য তোমরা চালাকি করে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাকে বাড়িতে ডেকেছো, তাই তো? তুই এসব কি বলছিস? তোর বিয়ের বয়স হয়ে গেছে, তুই বিয়ে করবি না তো কি করবি? মেয়েদের তো একটা বয়স থাকে, তাই না? পড়াশোনা করেছিস, এবার বিয়েটা করতেই হবে। তুই তো বিয়ে করেও চাকরির জন্য চেষ্টা করতে পারবি, বিয়ে না করলে হয় নাকি? কেন মেয়েরা বিয়ে না করলে কি হবে শুনি? এটাই হচ্ছে আমাদের দেশের সঙ্গে আমেরিকার পার্থক্য। আমাদের দেশের মানুষজনের চিন্তা ভাবনা এখনো পাল্টালো না। একটা মেয়ে বিয়ে করবে কিনা সেটা তার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে তাকে কখনোই জোর করা উচিত নয়। বিদেশে এমন অনেক মেয়ে আছে যারা বিয়ে না করেই সারা জীবন কাটিয়ে দেয়। কই তারা কি করে থাকে? আমি বিয়ে করতে চাই না, আর আমি এরকমই সিঙ্গেল থাকতে চাই সারা জীবন। তুই বিদেশিদের সঙ্গে নিজেকে তুলনা করলে কি করে হবে? বিদেশিদের ব্যাপার আলাদা আর তোর ব্যাপার আলাদা। কয়েক বছর বিদেশে থেকে তুই নিজেকে বিদেশিনী মনে করছিস? তোকে বিয়ে করতেই হবে। এই ছেলেটাকে পছন্দ না হলে আমরা অন্য ছেলে দেখব, কিন্তু বিয়ে তো তোকে করতেই হবে। পিয়ালি রাগ করে সেখান থেকে চলে যায়। তার বাবা মা প্রত্যেকদিন তাকে বিয়ে করার জন্য জোর করতে থাকে। প্রত্যেক দিনই তারা কোনো না কোনো ছেলের ফটো দেখিয়ে পিয়ালিকে বিয়ে করার জন্য বলতো। এইসবের জন্য পিয়ালি খুবই অতিষ্ঠ হয়ে উঠেছিল। এরকম ভাবে কয়েক মাস কেটে যায়। সে তার বাবা মাকে আর এড়িয়ে চলতে পারছিল না। একদিন হঠাৎ করে সে তুহিন নামে একটি ছেলেকে বাড়িতে নিয়ে আসে। তার বাবা মা পিয়ালির সঙ্গে তুহিনকে দেখে অবাক হয়ে যায়। কিরে, ছেলেটা কে? তোরা দুজনে গলায় মালা পরে আছিস যে, তোরা বিয়ে করেছিস নাকি? হ্যাঁ মা, এর নাম হলো তুহিন, আর আমি তুহিনকে বিয়ে করেছি। তুহিনের বাবা মা কেউ নেই, এ একজন অনাথ ছেলে, তাই এ আজ থেকে আমাদের সঙ্গে একই বাড়িতে থাকবে। এটা শুনে তার বাবা মা অবাক হয়ে যায়। কি বলছিস কি? তুই এরকম ভাবে আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি? তোর যখন ছেলেটাকে পছন্দ ছিলই, তুই তো আগে থেকেই আমাদের বলতে পারতিস। কি করব বলো? আমার বিয়ে দেওয়ার জন্য তোমরা যে উঠে পড়ে লেগেছিলে, সেজন্য আমি তোমাদেরকে জানানোর সময় পেলাম না। তোমরা চাইছিলে আমি বিয়েটা করি, আমি বিয়ে করেছি। আমি আমার দায়িত্ব পালন করেছি। আশা করছি আমাকে নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। চলো তুহিন, ঘরে চলো। এই বলে পিয়ালি তুহিনকে তার রুমে নিয়ে চলে যায়। পিয়ালির এই কর্মকাণ্ডে তার বাবা মা খুবই অবাক হয়েছিল ঠিকই, কিন্তু পিয়ালি শেষ পর্যন্ত বিয়ে করেছে এটাই ভেবে তারা খুশি হয়। যাক, বাবা মা আমাদের উপর সন্দেহ করেনি, ভেবেছে আমরা সত্যি সত্যি বিয়ে করেছি। থ্যাংক ইউ তুহিন, আমাকে হেল্প করার জন্য। ভাগ্যিস তুই আমাকে হেল্প করলি, না হলে যে আমার কি হতো। পিয়ালি ও তুহিন ছোটবেলায় একই সঙ্গে একই স্কুলে পড়তো। তারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত একই সঙ্গে পড়াশোনা করেছিল। তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। বিদেশে থাকার সময়ও পিয়ালি মাঝে মধ্যেই তুহিনের সঙ্গে ফোনে কথা বলতো। সে তো ঠিক আছে, কিন্তু এভাবে মিথ্যা মিথ্যা বিয়ে করে তোর বাবা মাকে কিন্তু তুই বোকা বানাচ্ছিস। ওদের এভাবে ধোকা দেওয়াটা কি ঠিক হচ্ছে? আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। আচ্ছা আমাকে খুলে বলতো, তুই এরকম করছিস কেন? এখনো তো ক্লিয়ার করে আমাকে কিছুই বললি না। আরে আমি আসলে বিয়ে করতেই চাই না রে। আমি আমেরিকানদের মতো হতে চাই। আমি বিয়ে না করে স্বাধীনভাবে থাকতে চাই। বিয়ের পর মেয়েদের জীবনে স্বাধীনতা বলে কোনো জিনিস থাকে না। স্বামীর কথায় উঠতে হবে, বসতে হবে, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি করছো, কেন করছো, খাচ্ছ কেন, খাবে না কেন, নানান রকমের রেস্ট্রিকশন। বিয়ের আগে সব ছেলেরা মিষ্টি মিষ্টি কথায় মেয়েদের মন ভোলায়, কিন্তু বিয়ের পর মেয়েদেরকে গোলামে পরিণত করে রাখে।
আমার এই জিনিসটাই পছন্দ নয়। আসলে আমি চাই না আমার লাইফ কেউ কন্ট্রোল করুক। আমি আমার নিজের লাইফ নিজেই কন্ট্রোল করতে চাই। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু এরকম ভাবে কতদিন চলবে? তুই যতদিন না বলবি ততদিন আমি হেল্প করব, কিন্তু তারপরে তুই কি প্ল্যান করবি? আমি আমেরিকাতে যেতে চাই। আমি আমাদের দেশে থাকতে চাই না রে। আর আমি বিয়ে না করলে আমার বাবা মা আমাকে কিছুতেই ছাড়তো না। সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই নাটকটা করতে হলো। আমি আমেরিকাতে অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দিয়েছি, আর অনলাইনেও অনেক কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছি। আশা করছি কয়েক মাসের মধ্যেই আমি বিদেশে একটা ভালো চাকরি পেয়ে যাব। ব্যাস, তখন আমি আমার বাবা মাকে বলবো আমি আমার বরের সঙ্গে বিদেশে গিয়ে থাকতে চাই। তুই তোর বাড়ি চলে যাবি, আর আমি সোজা বিদেশে। বুঝলাম। তুই যতদিন না চাকরি পাচ্ছিস, তাই তো, ততদিন আমাকে তোর বর সাজার নাটক করতে হবে। এভাবে পিয়ালি তুহিনের সঙ্গে মিথ্যা বিয়ের নাটক করতে থাকে। সে তার বাবা মায়ের সামনে এমন ভাবসাব করত যেন সে বিয়ে করে খুবই সুখী আছে, কিন্তু ভেতরে ভেতরে সে চাকরির জন্য চেষ্টা করেই যাচ্ছিল। আসলে তুহিন মনে মনে পিয়ালিকে খুব পছন্দ করত, আর সে সত্যি সত্যি পিয়ালিকে বিয়ে করতে চাইতো। কিন্তু পিয়ালি বিয়ের সম্পর্ককে কোনো মূল্য দেয় না বলে তুহিনের খুবই খারাপ লাগতো। সে সরাসরি পিয়ালিকে কিছু বলতে পারতো না। একদিন পিয়ালি তার বাবা মায়ের সামনে তুহিনকে বলে, তুহিন, আমি একটু আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব। তুমি আমাকে অফিস যাওয়ার সময় একটু ছেড়ে দেবে? ঠিক আছে, আমি এখনই বেরোবো। আসলে আমার একটা দরকার আছে। চলো তাহলে, তোমাকে ছেড়ে দেব। তুহিন পিয়ালিকে তার গাড়ি করে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে তুহিন একটা জায়গায় গাড়ি থামায়। তুহিন গাড়ি থেকে নেমে একটা মহিলার সঙ্গে কথা বলে। পিয়ালি গাড়িতে বসে বসে দেখছিল। তুহিন ফিরে এলে পিয়ালি তাকে জিজ্ঞাসা করে, কে ছিল ওই মহিলাটা যার সঙ্গে তুমি কথা বলছিলে? তুমি বলছিলে তোমার কোনো দরকার আছে। কি দরকার শুনি? এখন তো তোর বাবা মা কেউ নেই। নাটক করতে করতে আমাকে তুমি তুমি বলে তোর অভ্যাস হয়ে গেছে দেখছি। ওটা আমার মা ছিল। অনেকদিন পর মায়ের সঙ্গে দেখা করলাম। আর কি দরকার ছিল না ছিল তুই জেনে কি করবি? তুই কি আমার সত্যিকারের বউ নাকি? কি, ওটা তোর মা ছিল? তুই আমার সঙ্গে আলাপ করালি না কেন? এটা কিন্তু তুই ঠিক করলি না। মায়ের সঙ্গে আলাপ করিয়ে কি বলতাম? তুই আমার মাকে আমার মিথ্যা বউ বলতিস? আমাদের মধ্যে মিথ্যা সম্পর্ক। কদিন পরেই তো তুই আমাকে ছেড়ে চলে যাবি। তাই শুধু শুধু আমি আমার পরিবারকে এই মিথ্যা নাটকের মধ্যে জড়াতে চাইলাম না। তুহিনের কথা শুনে পিয়ালি চুপ করে যায়। পিয়ালিকে একটি শপিং মলে নামিয়ে দিয়ে তুহিন চলে যায়। এরকম ভাবেই সময় কাটতে থাকে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন পিয়ালি খুবই খুশি হয়ে তুহিনকে বলে, তুহিন, এই দেখ, আমি বিদেশে একটা অনেক ভালো চাকরি পেয়ে গেছি, আর আমি কয়েকদিনের মধ্যেই আমার ভিসাটাও পেয়ে যাব। ভিসা পেয়ে গেলেই আমি বিদেশে চলে যাব। উফ, আমার এত আনন্দ হচ্ছে না, কি বলবো তোকে। এই কথাটা শুনে তুহিন মনে মনে খুবই কষ্ট পায়, কিন্তু সে তার কষ্ট পিয়ালির সামনে প্রকাশ করতে চায় না। সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। সন্ধেবেলা পিয়ালি তুহিনকে ফোন করে। হ্যালো তুহিন, কোথায় আছিস তুই? একটু শপিং করতে যাব, আমাকে নিয়ে চল তো। না, আমি তোকে কোথাও নিয়ে যেতে পারবো না। আমি এখন ব্যস্ত আছি, রাখছি। এই বলে তুহিন ফোনটা কেটে দেয়। তুহিনের ওপর পিয়ালির খুব রাগ হয়, তাই সে নিজেই একা একা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে ট্যাক্সি করে যাওয়ার সময় তুহিনকে একটা রেস্টুরেন্টে অন্য একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখে। এই দেখে পিয়ালি খুবই রেগে যায়। তুহিন ওই মেয়েটির সঙ্গে হেসে হেসে কথা বলছিল। পিয়ালি সহ্য করতে না পেরে সেখানে আসে। ও আচ্ছা, বুঝলাম তুই কোন কাজে ব্যস্ত আছিস। আমি তোকে বাড়িতে ডাকলাম, তুই এলি না, আর তুই অন্য একটা মেয়ের সঙ্গে বসে বসে গল্প করছিস। কে এই মেয়েটা? কি হলো, কিছু বলছিস না কেন? এই মেয়েটা কে? এই মেয়েটা যেই হোক না কেন, তাতে তোর কি? আর আমি কি তোর সত্যিকারের বর নাকি যে তুই আমাকে এত প্রশ্ন করছিস? তুই কিন্তু আমার লাইফটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিস বলে দিলাম। না, আমি তোর লাইফকে কন্ট্রোল করার চেষ্টা করিনি। আসলে তোর সঙ্গে থাকতে থাকতে আমি তোকে নিজের বর ভেবে ফেলেছি, আর আমি তোর উপর নিজের অধিকার দেখানোর জন্য এরকম বললাম। আসলে কেন জানি না এই মেয়েটার সঙ্গে তোকে আমি দেখতে পারছি না রে। এই মেয়েটাকে তুই প্লিজ বল না আমাকে। আসলে তুহিনের সঙ্গে থাকতে থাকতে পিয়ালি কখন যে তুহিনকে ভালোবেসে ফেলেছিল সে নিজেও জানতে পারেনি। কিন্তু আজকে যখন সে তুহিনকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখে, তখন সে সেটা মেনে নিতে পারছিল না। তুই জেনে কি করবি? তুই তো কদিন পর আমাকে ছেড়ে আমেরিকাতে চলে যাবি, আর তোর কাছে তো বিয়ের সম্পর্কটা একটা ছেলে খেলা মনে হয়। তুই এসব বুঝবি না, ছাড়। না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোর সঙ্গে সত্যিকারের বিয়ে করতে চাই।
আর আমি আজকে বুঝতে পেরেছি লাইফ কন্ট্রোল করার মানে তাকে নিজের গোলামে পরিণত করা নয়, তার প্রতি ভালোবাসা থাকে বলেই মানুষ এরকম করে। প্লিজ এবার তুই বল এই মেয়েটা কে? বৌদি তুমি কেঁদো না, আরে এটা আমার দাদা হয়, আমার নিজের দাদা। আমার দাদাও তোমাকে খুব ভালোবাসে আর আমার দাদাও তোমার সঙ্গে সারা জীবন থাকতে চায়। এটা শুনে পিয়ালি খুবই খুশি হয়। পিয়ালি বাড়িতে এসে তার বাবা মাকে সব সত্যি কথা বলার পর ক্ষমা চায়। পিয়ালির বাবা মা একটা বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পিয়ালি ও তুহিনের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর পিয়ালি আর বিদেশে যায় না, সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।